জেনারেল জিয়া হত্যাকাণ্ডের সাথে যেভাবে মানে এই ছকটা যদি আপনি দেখেন তাহলে এর সাথে ওই দেশের গোয়েন্দা সংস্থা জড়িত, এটা মানে রাগঢাক করার কিছু নেই। লেফটেন্যান্ট কর্নেল মতি, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, তারপরে জেনারেল জিয়ার যে সবচেয়ে বিশ্বস্ত যিনি তার পিএস ছিলেন কর্নেল মাহফুজ, যে কর্নেল মাহফুজ মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়ার সাথে একসাথে যুদ্ধ করেছেন একই জায়গায়, ওনার নামও কিন্তু এসছে। কর্নেল মাহফুজকে ফাঁসি হয়েছে, আসার সাথে সাথেই জেনারেলের সাথে ক্ষমতা নিয়ে নিল। ক্ষমতা নেওয়ার পরেই যে আমি অফিসার কয়েকজনের নাম বললাম, জেনারেল মাহমুদুল হাসান, এনারা ডিজিএফআই হয়ে গেলেন, এনারা অনেক কিছু হয়ে গেলেন, এক একজন এক এক দিকে বসে গেলেন। তারপরে এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু কিন্তু সরকারিভাবে এগোয়নি। এই যে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হলো, তাকে অনেকেই বলছেন যে সেনাবাহিনীর তদন্তাধীন না রেখে একটা জাতীয় কমিশন গঠন করা কিংবা তাকে বহুমাত্রিক জিজ্ঞাসাবাদ, অর্থাৎ তিনি একমাত্র জীবিত, তিনিই প্রথম জিয়াউর রহমানকে চিহ্নিত করেছিলেন, এরকম কথা শোনা যাচ্ছে। তাহলে তার কাছ থেকে কি আসল ঘটনা উদ্ধারের জন্য এখনই হ্যাং করে না দিয়ে তাকে কি আরও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বা সাধারণ আইনে কি এই বিচার করার সুযোগ রয়েছে? যেহেতু একসময় তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন, অফিসার ছিলেন এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, তার মানে একটা মিউটিনি। সেনাবাহিনীতে মিউটিনির শাস্তি হচ্ছে সামরিক যে আইনগুলো আছে, যে সরাসরি মানে এই আইনগুলোতে তার বিচার হয়, কোর্ট মার্শালে বিচার হয় এবং সেইভাবে সাজা দেওয়া হয়। সাধারণত এটা হয় আপনার মানে ফাঁসিতে হত্যা, মানে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। এখন এটা হয়েছিল তখন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল বলে, এফজিসিএম বলে। তো এফজিসিএম এর মাধ্যমে যেহেতু তারা সকলেই সেনা সদস্য, এখানে কোনো সিভিলিয়ান ছিল না, সুতরাং এটা সামরিক আইনি বিচার হয়েছে এবং সেখানে তাদের ফাঁসির রায় হয়েছে। এটাকে নতুন করে আপনার সিভিলিয়ান কোনো কোর্টে বিচার করার সুযোগ নেই, যেহেতু সামরিক সদস্য ছিল। এখন যেটা আপনি বলছেন যে তার কাছ থেকে তথ্য বের করা বা অন্যান্য জিনিস জানা, এটা একটা বড় জিনিস। তার কারণ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি এগুলো নিয়ে বহু ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, বহু ধরনের কানাঘুষা মানে চলেছে। যেমন এটা নিয়ে মানে মূলত 3টি বই আছে যেগুলোতে এনার হত্যাকাণ্ডের ব্যাপারগুলো উঠে এসছে। একটা হচ্ছে আপনার সে সময় চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন আপনার জিয়াউদ্দিন চৌধুরী, উনি একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড দ্য আফটারম্যাথ। আচ্ছা, আরেকটা হচ্ছে লিগেসি অফ ব্লাড, যেটা অ্যান্থনি মাসকানাসের লেখা, সেখানে কিছু বিবরণ আছে। আরেকটা বই হচ্ছে মেজর রফিক পিএসসি, এটা কিন্তু আমাদের সেক্টর কমান্ডার রফিক বীরুত্তম আওয়ামী লীগের উনি না, মেজর রফিক পিএসসি, উনি ইন্তেকাল করেছেন। ওনার একটা বই নাম হচ্ছে 81 রক্তাক্ত অধ্যায়। আরেকটা বই ব্রিগেডিয়ার শাখাওয়াত তার বইয়ের মধ্যে কিছুটা উল্লেখ করেছেন এই ঘটনাগুলো। এরপরে আমি সাংবাদিকতা করতে গিয়ে এরকম সংশ্লিষ্ট অনেক সিনিয়র অফিসার যারা তখন চাকরিতে ছিলেন তাদেরও আমি ইন্টারভিউ করেছি, এগুলোতে জানার চেষ্টা করেছি। যেমন ধরেন মেজর জেনারেল মহব্বতজান চৌধুরী, যিনি জেনারেল জিয়াউর রহমানের কোর্সমেট ছিলেন, একই কোর্সের ছিলেন, ওই সময় উনি ডিজিএফ এর প্রধান ছিলেন। কিন্তু উনি আমাকে বলেছিলেন 2000 সালে সাক্ষাৎকার নেওয়ার সময় যে উনি বিমানে ওঠার সময়, হেলিকপ্টারে ওঠার সময় তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াকে উনি বলছিলেন, কানে কানেও বলেছিলেন যে ওখানে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন চট্টগ্রামে। কিন্তু তারপরে যে প্রশ্নগুলো আমি করেছিলাম যে এরপরে যে অনেকগুলো বিষয় আছে যে জেনারেলের সাথে জড়িত কিনা, জেনারেল মঞ্জুরকে কেন হত্যা করা হলো বা কেন কিভাবে হত্যাকাণ্ডটা ঘটলো, এই বিষয়গুলো কিন্তু তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। আরেকজন ডিজিএফআই যাকে পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে মানে কিছুটা বিচারের আওতায় আনার চেষ্টা করা হয়েছিল, তিনি হচ্ছেন মেজর জেনারেল লতিফ, উনিও ইন্তেকাল করেছেন। তাকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি ওই বিষয়গুলো উত্তর দেননি। আচ্ছা, আরেকজন হচ্ছেন মাহমুদুল হাসান, মেজর জেনারেল মাহমুদুল হাসান, উনিও ইন্তেকাল করেছেন, উনিও ডিজিএফআই ছিলেন এরশাদের প্রথম দিকে। উনিও এই বিষয়গুলো জানতেন, কিন্তু উনিও কোনো জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে রাজি হননি। অনেক আগে 96 সালে উনি তুরস্কের রাষ্ট্রদূত থাকা অবস্থায় উনি মারা যান আর কি। তাদের কথার মধ্যে কোনো সময় কি মনে হয়েছে কেউ বিষয়টা এড়িয়ে যেতে চান? না, ওনারা সোজা কথা যে নো কমেন্ট, মানে আমি ইন্টারভিউ করার চেষ্টা করেছি, মানে ওই জেনারেল মহব্বতজান চৌধুরী শুধু ওই কথাটুকুই আমাকে বলেছিলেন, এর বাইরে উনি বলেননি। সম্ভবত উনি এখনও জীবিত আছেন। জেনারেল জিয়ার কোর্সমেটদের 12 পিএমএ লং কোর্স, পাকিস্তান মিলিটারি একাডেমি লং কোর্সের একজন জীবিত আছেন, উনি সম্ভবত আছেন। বাট উনি এখন মানে ওনার সজ্ঞান মানে ওই অবস্থায় নেই, কথা বলার মতো অবস্থায় নেই, সুতরাং ওনার কাছ থেকে আপনি কিছু জানতে পারবেন না। এখন এই যে বইগুলোর নাম বললাম, এখানে এই জিয়াউদ্দিন চৌধুরী যিনি ডিসি ছিলেন, উনি সবচেয়ে ভালো করে ঘটনাটা এনেছেন। সেখানে উনি বলছেন, যেটা আমি আরও কয়েকজন অফিসারের কাছ থেকে শুনেছি, সিনিয়র অফিসারের কাছ থেকে একই রকম মিলে যায় আর কি। সেটা হচ্ছে যে জেনারেল মঞ্জুরকে বলা হচ্ছিল যে ওনাকে ধরে নিয়ে আসার পরে উত্তেজিত সৈনিকরা মেরে ফেলেছে, এটা ছিল তখনকার মানে সেনাবাহিনীর ভাষণ মানে কথা আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে একজন সিনিয়র অফিসারকে ঢাকা থেকে পাঠানো হয়েছিল চট্টগ্রামে, জেনারেল মঞ্জুরকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে যে রুমে রাখা হয়েছিল সেই রুমে গিয়ে তাকে বাথরুমে নিয়ে যেয়ে মাথার মধ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।
জেনারেল মঞ্জুরকে। এটা এই বই থেকে জানা যায় এবং আমি নিজে আরও কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি, যে মানে অফিসারদের কাছ থেকে। এখন এই যে বিষয়গুলো আছে, তারপরে এই পরিকল্পনাটায় মূলত ইন্ধন দিল কে? জেনারেল জিয়া হত্যাকাণ্ডে। এখানে তো শুধু এখন মেজর মোজাফফরের নাম এখন আসছে, কিন্তু আপনি লেফটেন্যান্ট কর্নেল মতি, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, তারপরে জেনারেল জিয়ার যে সবচেয়ে বিশ্বস্ত, যিনি তার পিএস ছিলেন, মানে আপনার পার্সোনাল সেক্রেটারি ছিলেন, কর্নেল মাহফুজ, যে কর্নেল মাহফুজ মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়ার সাথে একসাথে যুদ্ধ করেছেন, একই জায়গায়, মানে একই সেক্টরে থেকে যুদ্ধ করেছেন। ওনাকে উনি খুবই স্নেহ করতেন। ওনার নামও কিন্তু এসছে। কর্নেল মাহফুজকে ফাঁসি হয়েছে। কর্নেল মাহফুজ মানে বলা হয়েছে এফজিসিএমে যেটা বেরিয়েছে, যে উনি জেনারেল জিয়া কখন কোথায় যাবেন, কোন জায়গায় থাকবেন, সব তথ্যগুলো উনি হত্যাকারীদের কাছে হস্তান্তর করতেন। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে তাকে অনেক পরে কিন্তু এটার মধ্যে জড়ানো হয়, জেনারেল এরশাদ এটাকে জড়ায়। অনেকে বলেন যে জেনারেল এরশাদ মানে মূল জিনিসগুলো যাতে আড়ালে থাকে, এই জন্যে কর্নেল মাহফুজকে ফাঁসিয়ে দিয়েছেন, এরকম একটা কথা আছে। এখন তারপরে কি ঘটেছে, যে বিএনপি তো তখন অল্প কিছুদিন পরে প্রেসিডেন্ট সাত্তার আসলেন, আর আসার সাথে সাথেই জেনারেল এরশাদ ক্ষমতা নিয়ে নিল। ক্ষমতা নেওয়ার পরে এই যে আমি অফিসার কয়েকজনের নাম বললাম, জেনারেল মাহমুদুল হাসান, এনারা ডিজিএফআই হয়ে গেলেন, এনারা অনেক কিছু হয়ে গেলেন, এক একজন এক এক দিকে বসে গেলেন। তারপরে এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু কিন্তু সরকারিভাবে এগোয়নি। এবং যারা এই যে পালিয়ে গেছিলেন, মোজাফফর হোসেন এবং আরেকজন ছিলেন মেজর খালেদ, এনারা পালিয়ে কোথায় গেলেন? বলা হচ্ছে যে একটি দেশে গিয়েছে। একটি দেশ মানে কি, সোজা কথা, এটা ভারতে গিয়েছিলেন। আমি মনে হয় 24-25 বছর আগে দৈনিকে থাকতে আমি রিপোর্টটা করেছিলাম, যে তখন আমার কাছে কিছু তথ্য এসেছিল যে উনি মানে ভারতে আছেন, এই মোজাফফর সাহেব, ওনার নামে আমি রিপোর্টটা করেছিলাম, ভারতে আছেন। এরপরে উনি ভারত কি জেনে বুঝে তাদেরকে আশ্রয় দিয়েছিল? অবশ্যই, তার কারণ এটা তো প্রমাণিত যে আপনার, এটা আমার কথা না, এটা ভারতীয় বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনার তাদের লেখকরা, তাদের সাংবাদিকরা বলছেন যে জেনারেল জিয়া হত্যাকাণ্ডের সাথে যেভাবে মানে এই ছকটা যদি আপনি দেখেন, তাহলে এর সাথে ওই দেশের গোয়েন্দা সংস্থা জড়িত। এটা মানে রাগঢাক করার কিছু নেই। এখন তারা এরকম আশ্রয় দিবে, এখনও তো তারা আশ্রয় দিয়েছে, তাদের কি আপনি আনতে পারছেন? সুতরাং এই লোকটা ওখানে গিয়ে পালিয়ে থাকতো, আনতে পারেননি আপনি। 96 সালে আওয়ামী লীগ আসার পরে তিনি হয়তো আবার বাংলাদেশে এসেছিলেন, আসা যাওয়া করতেন, তার পরিচয় গোপন করেছেন, নতুন এনআইডি করেছেন, এই করেছেন, পাসপোর্ট করেছেন, বিভিন্ন জিনিস করেছেন, এবং উনি এসে বনানী ডিএইচএস এর মতো জায়গায় থাকতেন পরিচয় গোপন করে। এখন যেটা করা দরকার, আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনি তাকে এখনই কি ঝুলিয়ে দেয়া, মানে যেহেতু বিচারটা হয়ে গেছে, একটা সুযোগ এসছে কিন্তু আমাদের হাতে। আমরা কিন্তু এই মিসিং লিঙ্কগুলো আর আমরা পাচ্ছিলাম না এতদিন ধরে। এখন এনার কাছ থেকে আমরা এই মিসিং লিঙ্কগুলো পেতে পারি, যে আসলে এখানে কি হয়েছিল, কারা কারা কি করেছিল, কিন্তু কাউকে আমরা পাইনি কিন্তু। এবং যারা ওই যে যাদের কথা বললাম, তারাও কেউ কথা বলেনি। সুতরাং যদি কিছু কথা বের করা যায়, তাহলে ইতিহাসের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এই জিনিসগুলো কাজে লাগবে।